আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছি? সবাই কেমন আছি? সবাই কেমন আছি? আমার প্রিয় শিক্ষার্থী শাহজালাল শুভ সাহাদি কমেন্ট করেছে। আমার খুব প্রিয় একজন শিক্ষার্থী, আমার খুবই প্রিয় একজন শিক্ষার্থী শাহজালাল সাহাদি। সাহাদি কেমন আছো জানিও। সাহাদি, তোমার সাথে কথা হবে আমার ইনশাআল্লাহ। অর্ণবের পেজে তুমি যুক্ত আছো, বাকি কারা আছি একটু সবাই একটু কমেন্ট করার চেষ্টা করো। আমরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিতাম 10:30টায়, সেই ধারাবাহিক ক্লাস আমরা আজকেও শুরু করেছি। নির্পালসর বলেছে, আল মামুন ওয়ালাইকুম আসসালাম বলেছেন। আল মামুন। আফরোজ জাহান ফাতেমা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আপু, কেমন আছেন জানাবেন। আচ্ছা, বাকি যারা আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানান। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই তো ঝটপট। সবার কাছে অনুরোধ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই ঝটপট। সবাই ঝটপট ক্লাসটা শেয়ার করে দেন। সবাই ঝটপট ক্লাসটা শেয়ার করে দেন। সুমন মিয়া বলছেন ভালো আছি। অনামিকা অনু, এই অনামিকা অনু কেমন আছো? পেট ব্যাচের শিক্ষার্থী ছিলা। সুমন মিয়া আছে, আল্লাহ মামুন আছে। ওকে, আমরা আমরা আমাদের যে অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্ট, আমাদের যে অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্টটা আছে, এই মডেল টেস্ট বইয়ের উপর ধারাবাহিক ক্লাস আমরা নিচ্ছি। তো একটু একটু সবার কাছে শুনতে চাই যে বইটা পড়ে কেমন লাগছে। সবার হাতে কি বইটা আছে কিনা? বই পড়ে কেমন লাগছে? সবার হাতে কি বই আছে কিনা? সবার হাতে কি বই আছে কিনা? সবার হাতে কি বই আছে? বই পড়ে কেমন লাগছে? আপনি কতগুলো মডেল টেস্ট সলভ করেছেন আমাকে একটু জানাবেন। আমরা পড়িয়ে আপনাকে 16টা মডেল টেস্ট সলভ করিয়ে দিয়েছিলাম। 1 থেকে 16 পর্যন্ত। আমরা আজকে আমরা আজকে 17 নম্বর মডেল টেস্ট থেকে আলোচনা করব, পৃষ্ঠা নাম্বার 28। এর মধ্যে সবাইকে একটু বলি, ক্লাসটা প্লিজ শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন ঝটপট। শেয়ার করে একটু ডান লিখেন। ময়মনসিংহ এ পাওয়া যাচ্ছে, হ্যাঁ ময়মনসিংহ এর বুক সমাবেশ, বই সমাবেশে পাওয়া যাচ্ছে। একটা লাইব্রেরি আছে, সেখানে পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ এ পাওয়া যাবে, জি পাওয়া যাবে, পাওয়া যাচ্ছে ইতোমধ্যে। হ্যাঁ, আজকে বই হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা চলেন শুরু করি তাহলে। আমরা আর দেরি করতে চাই না, আমরা চলেন শুরু করি। আজকে আমাদের আলোচনা হলো মডেল টেস্ট কত? 17। আমি একটু জুম করে দিই। মডেল টেস্ট 17। যাদের কাছে বই আছে তারা বই বের করে ফেলেন, আর যাদের কাছে নাই তারা দ্রুত মডেল টেস্ট সংগ্রহ করে ফেলেন। ওকে, 1 নম্বর প্রশ্নের দিকে তাকান। কি বলছে যে লোকশিল্প জাদুঘর কোথায় আছে? জয়নুল আবেদিন লোক এবং কারুশিল্প জাদুঘর আমরা পড়িয়েছিলাম। জয়নুল আবেদিনের সাথে জড়িত হচ্ছে জায়গা পুরাতন ব্রহ্মপুত্র ময়মনসিংহ, আর সেখানে আছে জয়নুল আবেদিন স্মৃতি সংগ্রহশালা। জয়নুল আবেদিন কি? স্মৃতি সংগ্রহশালা। আর জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বলে কি বললাম? নারায়ণগঞ্জ। আচ্ছা, নারায়ণগঞ্জ। আরিশা যুক্ত হয়েছে আমাদের সাথে। আরিশা কেমন আছো জানিও। আচ্ছা, মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়? আচ্ছা, আপনাদেরকে নদ নদীর একটা ক্লাস দিয়েছিলাম। আমি বলেছিলাম ইউটিউব থেকে নদ নদীর আমার ক্লাসটা করবেন। আপনারা কি করেছিলেন? আপনারা আপনাদেরকে ইউটিউব থেকে একটা ক্লাস দেখতে বলেছিলাম নদ নদীর। সে ক্লাস করেছিলেন? আমার বিশ্বাস যে যারা নদ নদীর ক্লাস করেছেন তারা এই প্রশ্নের জবাব দিতে পারবেন। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়? তাহলে এই যে ভৈরব বাজার, সেই ভৈরব বাজারে মিলিত হয়েছে মেঘনা নদী। 3 নম্বর প্রশ্নের দিকে তাকাই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম যে চিত্রকর্মটা আছে, এই সংগ্রাম চিত্রকর্মের বিষয়বস্তু হচ্ছে বাঁচা মরার লড়াই। বাঁচা মরার কি? লড়াই। এই পেন্টিংটা
কিসের উপর আঁকা হয়েছিল? ক্যানভাস, বোর্ডের, পাটের উপর, কাঠের উপর? তাহলে সংগ্রাম চিত্রকর্মটা একটা ক্যানভাসের উপর আঁকা হয়েছিল। সংগ্রাম, বাঁচা মরার লড়াই, সংগ্রাম। আচ্ছা, 4 নম্বর প্রশ্নের দিকে তাকান। অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা কি? আমরা যদি পাল শাসনামলের দিকে তাকাই, তারা বাংলায় 400 বছর শাসন করেছে। বাংলায় কত বছর? 400 বছর শাসন করেছে। তারা বংশানুক্রমিক শাসন করেছে পালরা। এই পাল আমলেই কিন্তু বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন যে নিদর্শন চর্যাপদ, সেই চর্যাপদ রচিত হয়েছিল এবং পরবর্তীতে সেই চর্যাপদ পাওয়া যায় নেপালের রাজ দরবার থেকে। পাল আমলটাতে যে বৌদ্ধ সাহিত্য হতো, বৌদ্ধ চর্চা হতো, তাদের যে চিত্রকর্মগুলো করা হতো, লেখা হতো, সেগুলো লেখা হতো তাল পাতার উপরে। আর এরকমই কিছু বৌদ্ধ পুঁথি, 12টা বৌদ্ধ পুঁথি সংগ্রহ গ্রন্থ, যেগুলোকে একসাথে বলা হয় অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা। তার মানে এটা হচ্ছে একটা বৌদ্ধ পুঁথি যেটা তাল পাতার উপরে ছিল, যার খণ্ড ছিল 12টি খণ্ড। আশা করছি। ওকে, আরিশা বলছে, স্যার বরিশালে আপনার দাওয়াত রইল। বরিশালের মানুষকে ভয় পাই, বরিশালের মানুষকে একটু ভয় পাই। ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। এখানে যদি কেউ বরিশালে থাকেন জানাবেন। আচ্ছা, আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে? জাদুঘর দিবস, আন্তর্জাতিক জাদুঘর দিবস হচ্ছে 18 মে। দিবসগুলো একটু ভালো করে পড়তে হবে। জাদুঘর দিবস 18 মে। হিটলারের সেনাবাহিনী, হিটলার জার্মানির চ্যান্সেলর ছিলেন। হিটলার 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন হিটলার। তো এই হিটলার নাৎসিবাদের জনক। তার একটা রাজনৈতিক দলই ছিল যার নাম ছিল নাৎসি পার্টি। হিটলারের গোপন পুলিশ বাহিনী ছিল যার নাম ছিল গ্যাস্টাপো, আর তার নিজস্ব একটা বাহিনী ছিল যার নাম ছিল টম ট্রুপার। তো এই হিটলার, তিনি তার কিছু উক্তি আছে। তিনি বলেছিলেন যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। তিনি বলেছেন ওয়ান স্টেট ওয়ান নেশন ওয়ান লিডার, এই কথা বলেছেন। হিটলার এই ইতালির প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনির সাথে মিলে স্পেনের গুয়ের্নিকা শহর ধ্বংস করেছিলেন। পরবর্তীতে কিন্তু স্পেনের একজন চিত্রশিল্পী পাবলো পিকাসো, তিনি একটা চিত্রকর্ম এঁকেছিলেন গুয়ের্নিকা। তাহলে দেখেন এই হিটলারের সেনাবাহিনী কোন রণতরীর কারণে, রণনীতির কারণে, অর্থাৎ যুদ্ধ কৌশলের কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম 9 মাসে নিজেদের অবস্থান দৃঢ় করেছিল। তারা একটা নীতি গ্রহণ করেছিল, সেটা হচ্ছে ব্লিৎসক্রিগ রণনীতি। এটা একটা যুদ্ধ কৌশল, বিদ্যুৎ গতিতে এই যুদ্ধ কৌশল ছড়িয়ে পড়েছিল, যেটাকে ব্লিৎসক্রিগ রণকৌশল বলা হয়। ব্লিৎসক্রিগ রণকৌশল। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তিকে, এখানকে বলেছে। দেখেন, ভিয়েতনামের লি ডাক থো, তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। ভিয়েতনামের লি ডাক থো, বুঝতে পেরেছেন? ভিয়েতনামের লি ডাক থো। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন আসি। 8 নম্বর প্রশ্ন, দক্ষিণ চীন সাগর নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? বলেন তো। দক্ষিণ চীন সাগর, আমরা জানি, আপনারা একটা লাইন পড়বেন, 9 লাইন পড়েছেন কিনা কখনো জানি না। এই দক্ষিণ চীন সাগর নিয়ে চীন এবং ভিয়েতনামের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। চীন এবং ভিয়েতনাম, দক্ষিণ চীন সাগর। বাংলাদেশের সমুদ্র উপকূল দৈর্ঘ্য কত? দেখেন কত বলেছে, কিন্তু কিলোমিটার বলেনি। আমরা সবসময় কিলোমিটারে পড়ে এসেছি, আমরা সবসময় কিলোমিটারে পড়ে এসেছি, কিন্তু এখানে চেয়েছে মাইল। সৃজনী রায় সৃজা বলছে, জি আছি। বরিশালের লোকদের কেন ভয় পান? বরিশালের লোকদেরকে মানুষ কেন ভয় পায়? বাকিরা বলবে কেন ভয় পায়, আমি কেন পাই একটু পরে বলবো। স্যার, আপনার মডেল টেস্ট বই থেকে এক্সাম নেওয়ার কথা ছিল, এক্সাম কবে শুরু করবেন কাইন্ডলি যদি একটু জানাতেন, কষ্ট করে জানাতেন প্লিজ। আমরা শুরু করব, আমরা একটু মডেল টেস্টটা সলভ করতে থাকি। মডেল টেস্ট আমি একবার পড়াই, আমি একবার পড়ানোর পরে হোপফুলি আমরা 20টা সলভ করানোর পরে আমরা একটা এক্সাম শুরু করতে পারবো, আশা করছি।
এটা এক্সপেকটেশন। হ্যাঁ, কাজে আপনারা একটু ক্লাসে শেয়ার করে দেন। সমুদ্র উপকূল দৈর্ঘ্য, বঙ্গোপসাগরের তটরেখা, সমুদ্র উপকূল দৈর্ঘ্য এটা হচ্ছে 711 কিলোমিটার। এই 711 কিলোমিটারকে মাইলে যদি নেই আমরা, তাহলে দাঁড়ায় 450 মাইল। কত মাইল? 450 মাইল। 450 মাইল। 450 মাইল। বলেন 450 মাইল। আচ্ছা, তারপরে আসেন, চীনের দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে? আচ্ছা, খেয়াল করেন, চীনের কিছু অঞ্চল আছে চীনের অধীনে। এর মধ্যে একটা অঞ্চল হচ্ছে তিব্বত, হংকং, ম্যাকাও। এগুলো চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল, চীনের অধীনে। তো চীন তাদের দেশে কেন দ্বৈত অর্থনীতি চালু করেছে বা চালু রেখেছে, তার কারণটা কি? কারণ হলো, এই যে হংকং, এই হংকং তো চীনের অধীনে। এই হংকংকে বাঁচিয়ে রাখার জন্য, হংকং এর অর্থনীতিকে উজ্জীবিত করার জন্য চীন দুইটা নীতি গ্রহণ করে, মানে চীন আরো একটা নীতি গ্রহণ করেছে অর্থনৈতিক, যেটা হলো হংকং এর জন্য। এই জন্য মাঝে মাঝে আমরা বলি যে এক দেশ দুই নীতির দেশ, তার নাম হচ্ছে চীন। কারণ এই নীতিটা হংকং এর জন্য প্রযোজ্য। বুঝতে পেরেছেন? তাহলে অ্যান্সার হচ্ছে হংকং এর অর্থনীতিকে সচল রাখার জন্য। স্বাধীন বাংলাদেশে, প্রশ্নটা বোঝেন, স্বাধীন বাংলাদেশ অর্থাৎ 1971 সালের পরের ঘটনা। স্বাধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্র বন্দরের নাম কি? দেখেন, 2016 সালে একটা সমুদ্র বন্দর যাত্রা শুরু করেছিল। সেই সমুদ্র বন্দরের নাম হলো পায়রা সমুদ্র বন্দর। তাহলে 2016 সালে যদি সে যাত্রা শুরু করে, তার মানে কি এটা এখন কি? এটা এখন কি? তাহলে এটা স্বাধীন বাংলাদেশ। তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দরের নাম হলো পায়রা সমুদ্র বন্দর। আর সেই ব্রিটিশ আমলে যে নির্মিত হয়েছে সমুদ্র বন্দর, তার নাম তো চট্টগ্রাম। পরবর্তীতে পাকিস্তান আমলে হয়েছিল মংলা। বাংলাদেশের প্রথম গভীরতম সমুদ্র বন্দর, বাংলাদেশের প্রথম গভীরতম সমুদ্র বন্দর, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সমুদ্র বন্দরের দিক থেকে এটা চতুর্থ সমুদ্র বন্দর। মাঝে মাঝে আপনাদের কমেন্ট গুলো একটু দেখতে চাই, মাঝে মাঝে আপনাদের কমেন্ট গুলো দেখতে চাই। সবাই একটু কমেন্ট করে জানাবেন। পাঠ্যোদ্ধারকৃত প্রাচীন লিপির নাম কি? পাঠ্যোদ্ধারকৃত প্রাচীন যে লিপি আছে, সেই লিপির নাম কি? বলেন। পাঠ্যোদ্ধারকৃত প্রাচীন লিপি কিশোরগঞ্জের কোন লাইব্রেরিতে পাওয়া যাবে? খোঁজ নেন কিশোরগঞ্জের আশেপাশে যে লাইব্রেরি গুলোতে, বলেন তাদেরকে, আশেপাশে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি গুলোতে বলেন। 445 মাইল। হ্যাঁ, 445 থেকে 440 থেকে 445 মাইলের মধ্যে। কারণ হলো, ওই যে আমরা দুইটা তথ্য এখানে জানি। আমরা জানি যে বঙ্গোপসাগরের তটরেখা হচ্ছে 711 কিলোমিটার, আবার উইকিপিডিয়ার তথ্য মতে হচ্ছে 716 কিলোমিটার। বুঝতে পেরেছেন? দুইটা তথ্য। বইয়ে কি ভুল তথ্য আছে? না, বইয়ে ভুল তথ্য নাই। যেটা দেয়া আছে 445 কিলোমিটার, এটা একুরেট। আমি আপনাকে জানার জন্য বলে দিলাম। বুঝতে পেরেছেন? যেমন আমরা যদি পড়ি, ভারতের সাথে বাংলাদেশের সীমানা 4156 কিলোমিটার। এটা আবার আরেকটা রিপোর্ট আছে, সেটা হলো 3715 কিলোমিটার। আবার ধরেন মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থলসীমা 280 কিলোমিটার, আবার আছে 283 কিলোমিটার, আবার আছে 271 কিলোমিটার। বুঝতে পেরেছেন? কাজে বিচলিত হওয়ার কিছু নেই, যেটা আছে সেটা পড়বেন, সেটা ঠিক আছে। আমি যে মডেলটা সলভ করাচ্ছি কেন, যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো আপনাদেরকে আমি ধরিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আসেন। সরব পাঠ্যোদ্ধারকৃত সবচেয়ে প্রাচীন লিপির নাম কি? হায়ারোগ্লিফিক্স লিপি, ফার্সি লিপি, হিব্রু লিপি, কিউনিফর্ম লিপি। আপনারা সভ্যতা পড়তে গেলে পাবেন যে পৃথিবীর প্রথম যে সভ্যতা,
তার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা, যেটা ইরাকে গড়ে উঠেছিল। এই মেসোপটেমিয়া সভ্যতার চারটা পর্যায়ে আছে, চারটা সভ্যতা আছে। একটা হলো সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা। এই সভ্যতার মধ্যে সুমেরীয় সভ্যতার সময়টাতে যে লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছিল তার নাম ছিল কিউনিফর্ম লিখন পদ্ধতি। কি নাম? কিউনিফর্ম লিখন পদ্ধতি। আর এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হলো কিল কাকর লিখন পদ্ধতি। কিল কাকর, বা আমরা এটাকে বলি তিলক লিখন পদ্ধতি, তিলক লিপি। অর্থাৎ এই লিপিগুলো দেখতে অনেকটা পেরেকের মতো আঁকা বাঁকা, যার কারণে কিল কাকর বা তিলক লিপি নামেও ডাকা হতো। এই লিপির মাধ্যমেই কিন্তু ইতিহাসের প্রথম যে মহাকাব্য, সেই মহাকাব্য গিলগামেশ মহাকাব্য রচিত হয়েছিল এই লিপির মাধ্যমে। বাংলাদেশে অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? আমরা জানি, খেয়াল করেন, আমরা জানি যে সুন্দরবন দুটি দেশে আছে। কয়টা দেশে? দুইটা দেশে সুন্দরবন আছে। সেটা কি? সেটা হলো আমাদের বাংলাদেশ আর হচ্ছে ভারত। সুন্দরবন বাংলাদেশের 5টা জেলাতে অবস্থিত। কয়টা ভাই? 5টা জেলাতে সুন্দরবন অবস্থিত। সেই জেলাগুলো কি কি? বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। আচ্ছা, তাহলে দেখেন, এই যে সুন্দরবন, এই সুন্দরবনের টোটাল আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ পেয়েছে 66%। তার মানে হচ্ছে 2400 বর্গ মাইল বাংলাদেশের অন্তর্গত আয়তন। মোহাম্মদ শরীফ হোসাইন ভাইয়া, কিভাবে জিকে পড়ে মজা পাওয়া যায় তা আপনার কাছ থেকে শিখলাম। খুবই কৃতজ্ঞতা, আমি অনার্ড। এবং সেকেন্ড টাইম চবি রাবি এবং গুচ্ছতে চান্স পেয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইলো ভাই, তোমার জন্য অনেক দোয়া রইলো। তুমি অনেক ভালো করো, তুমি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ো। আমি জানি না কোন সাবজেক্টে ভর্তি হয়েছো বা হবে, বাট তোমার জন্য দোয়া রইল। বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি একজন বিবেকবান মানুষ হও। এটা, আর যদি কখনো সাধারণ জ্ঞান বা চাকরির জন্য কখনো যদি সহযোগিতা দরকার হয় জানাবে। আচ্ছা, আমরা আমরা যেমনটা আলোচনা করছিলাম, আমি তাড়াহুড়া করতে চাই না, আপনাদেরকে সাধারণ জ্ঞান পড়াতে চাই, মডেল টেস্ট গুলো পড়াতে চাই খুব ধীরে ধীরে। হ্যাঁ, খুব ধীরে ধীরে পড়াতে চাই। তাড়াহুড়া করে সাধারণ জ্ঞান শেখা যায় না। অন্য কিছু শেখা গেলেও তাড়াহুড়া করে সাধারণ জ্ঞান শেখা যায় না। চলেন, আকবর কোন দেশের পত্রিকা? বিভিন্ন টিভি চ্যানেল, সংবাদ সংস্থা, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। সামনে যারা নিবন্ধনের পরীক্ষা দিবেন, এএসআই এর পরীক্ষা দিবেন, এসআই এর পরীক্ষা দিবেন, খাদ্য অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, তারপর হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ পরীক্ষা দিবেন, সবারকে বলছি যে এই পত্র পত্রিকা থেকে প্রশ্ন পাবেন। তাহলে আকবর কোন দেশের পত্রিকা? আকবর হচ্ছে মিশরের একটা পত্রিকা। আকবর মিশরের একটা সংবাদ সংস্থার নাম হচ্ছে মেনা, মিডল ইস্ট নিউজ এজেন্সি। এটাকে আমরা মেনা বলছি, মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিডল ইস্ট নিউজ এজেন্সি। আচ্ছা দেখেন, গিনি বিসাউ কোথায় অবস্থিত? বলেন তো, গিনি বিসাউ কোথায় আছে? পশ্চিম আফ্রিকার একটা দেশ, আফ্রিকা মহাদেশে। পৃথিবীতে সবচেয়ে বেশি যে দেশ আছে যে মহাদেশে, তার নাম হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকাতে 54টা দেশ, এর একটা হচ্ছে গিনি বিসাউ, পশ্চিম আফ্রিকার দেশ। আফ্রিকার সিং দেশ হচ্ছে 4টা, যেটাকে আমরা হর্ন অফ আফ্রিকার দেশ বলি। জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া। আমরা জানি যে এই যে সোমালিয়া, এই সোমালিয়াটা সমুদ্র তীরবর্তী, আমরা জানি এটা। এবং এই সোমালিয়ার মানুষরা সবাই ডাকাত, জলদস্যু। যদি ওরা আগে এরকম ছিল না, কিন্তু ওই দেশের অর্থ সংকটের কারণে, দুর্ভিক্ষের কারণে সোমালিয়ার মানুষরা কি করো, এরা পাইরেটস হয়ে গেছে। এরা ডাকাতি করে। কোথায়? জাহাজে ডাকাতি করে, জাহাজকে তারা হাইজ্যাক করে। কিছুদিন আগেও আমরা দেখেছি বাংলাদেশের একটি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে। আচ্ছা চলেন, আমি প্রশ্ন সলভের পাশাপাশি যে জিনিসগুলো কথা বলি, যে শব্দগুলো বলি, এগুলো যদি সুযোগ হয় নোট করবেন, দেখবেন অনেক অনেক তথ্য চলে আসছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে কত চরণ বাজানো হয়? বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এই 3 দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। তাহলে আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজাই প্রথম 4 চরণ, বাট আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছি প্রথম 10টা লাইন। যে কোনো চাকরির পরীক্ষায় যান,
আহ জাতীয় বিষয়গুলি থেকে একটা প্রশ্ন আপনি পাবেন, সংবিধান থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। বুঝতে পেরেছেন? ওকে, চলেন। দালিয়ান কোন দেশের সমুদ্র বন্দর? দালিয়া শব্দটা শুনেছেন কখনো? অ্যাডেন সমুদ্র বন্দর ইয়েমেনে, অ্যাডেন সমুদ্র বন্দর। হামবুর্গ সমুদ্র বন্দর জার্মানিতে, তারপরে হচ্ছে কাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর মরক্কোতে। তাই দালিয়ান সমুদ্র বন্দর কোথায় আছে? এই দালিয়ানটা আছে চীনে, চীনে। হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায়? শ্রীলঙ্কায় সমুদ্র বন্দর, দেখবেন। আসেন, ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? আমরা বলেছি যে বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা হচ্ছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এই অঞ্চল। আর এই অঞ্চলগুলোকে আমরা হাওর বাওরের জেলা বলি বা হাওরের বলয় জেলা বলে থাকি। দেখেন, হাকালুকি হাওর, বাংলাদেশের একটা বৃহত্তম হাওর হলো হাকালুকি হাওর। এই হাকালুকি হাওর রয়েছে মৌলভীবাজার, তাহলে সিলেট এবং মৌলভীবাজারে। টাঙ্গুয়ার হাওর রয়েছে সুনামগঞ্জে। মিঠাইমন, অষ্টগ্রাম, নিকলি হাওর এগুলো আছে কিশোরগঞ্জে। বাইকার বিল রয়েছে সিলেটের মৌলভীবাজার, বাইকার বিল। বুঝতে পেরেছ? বলো, আমার কথা বুঝতে পেরেছ? আপনারা বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন কিনা। আলহামদুলিল্লাহ। চলেন, জিব্রাল্টার প্রণালী, প্রণালীর ক্লাসটা কবে নিব? 20টা মডেল টেস্ট সলভ হলেই প্রণালীর ক্লাস পড়াবো ইনশাআল্লাহ। 20টা মডেল টেস্ট যেদিন সলভ হয়ে যাবে ঠিক তার পরের দিন আমরা প্রণালীর ক্লাস করব। ইতিহাসের সেরা একটা ক্লাস করবেন আপনি, বলে দিলাম। জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে? আচ্ছা, জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগরের প্রবেশদ্বার বলা হয় জিব্রাল্টার প্রণালী। যেই প্রণালীটা ইউরোপের স্পেন থেকে আমাদের আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে, অর্থাৎ ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে এই প্রণালী, জিব্রাল্টার প্রণালী। তাহলে এটা ভূমধ্য সাগরকে যুক্ত করেছে আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, ভূমধ্য আর আটলান্টিক। আর পৃথক করেছে কাকে? ইউরোপের স্পেন থেকে আমাদের আফ্রিকা মহাদেশের মরক্কো। হ্যাঁ, রাজশাহীর কোন লাইব্রেরিতে পাবেন? বই ঘর সহ আর অনেকগুলো লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, খোঁজ নেন, রাজশাহীতে খোঁজ নেন। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়গুলো কোন পর্বতের অংশ? চট্টগ্রামের পাহাড়, আচ্ছা খেয়াল করেন, টারশিয়ারি যুগের যত পাহাড় আছে সবগুলো পাহাড়ই গড়ে উঠেছে আমাদের সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলের দিকে। তাহলে এই পাহাড়গুলোর, চট্টগ্রামের যে পাহাড়গুলো আছে চট্টগ্রামে, তাহলে সেগুলো টারশিয়ারি যুগের পাহাড়। এই পাহাড়গুলো আমাদের আরাকান ইয়মো পর্বত, মিয়ানমারের যে আরাকান ইয়মো পর্বত, অথবা আসামের যে লুসাই পাহাড়, সেই আসামের লুসাই পাহাড়ের মতো করে এটার বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি আরাকান ইয়মো পর্বত বা আসামের লুসাই পাহাড়। এমএসটি আশামণি বলছে, ক্লাস কি রেগুলার হয়? কোন সময়ে হয়? কেউ উত্তর দিবেন। আমাদের প্রতিদিন ক্লাস হয় রাত 10টা 30 মিনিট। কোন দেশকে মুক্তার দেশ বলা হয়? মুক্তার দেশ, দেখেন, গগনচুম্বী অট্টালিকার শহর, গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় নিউ ইয়র্ককে। মসজিদের নগরী বলা হয় ঢাকাকে। মন্দিরের শহর বলা হয় বেনারসকে। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। আগুনের দ্বীপ আইসল্যান্ড। এগুলো হলো বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম। একইভাবে মুক্তার দেশ বলা হয় কিউবাকে। মুক্তার দেশ কোনটা? কিউবা। মুক্তার দেশ কিউবা। স্কটল্যান্ড ইয়ার্ড, স্কটল্যান্ড ইয়ার্ড কোন দেশের গোয়েন্দা সংস্থা? স্কটল্যান্ড ইয়ার্ড যুক্তরাজ্য, লন্ডনে আছে স্কটল্যান্ড ইয়ার্ড। স্কটল্যান্ড ইয়ার্ড যুক্তরাজ্য। উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা কি? খেয়াল করেন। তাহলে আসেন, উত্তরবঙ্গে যে ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে তাদের নামটা আগে বুঝি। দেখেন, এখানে বসবাস করে সাঁওতাল, সাঁওতালরা বসবাস করে, সমতলে বসবাস করে।
উত্তরবঙ্গতে রংপুর, দিনাজপুর ওই অঞ্চলটা। তাহলে সাঁওতালদের ভাষা সাঁওতালি। এটা ছাড়াও সাঁওতালদের আরেকটা ভাষা আমরা দেখতে পাই, সেটা হলো কুরুখ ভাষাও তাদের আছে। কুরুখ, তাহলে কুরুখ এটা উত্তরবঙ্গে যে জনগোষ্ঠীরা বসবাস করে তাদের ভাষা। আচ্ছা, প্যারিস চুক্তি 1783 সালে প্যারিস চুক্তি হয়েছিল ফ্রান্সের প্যারিস। স্বাক্ষরিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়? যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের মধ্যে যে চুক্তিটা হয়েছে, প্রথম ভার্সাই চুক্তি যেটাকে আমরা বলি, আমেরিকার স্বাধীনতা আন্দোলনের চুক্তি যেটা, সেটা হলো প্রথম ভার্সাই চুক্তি, যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের মধ্যে হয়েছে, ব্রিটেনের মধ্যে হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, সংস্থা। দেখেন, আপনি চাকরি পরীক্ষা দেন আর যেখানেই পরীক্ষা দেন, অথবা ভাইবা দেন, অথবা ভাইবা দেন, অথবা ভাইবা দেন, তো আপনাকে সংস্থা করতে হবে। সংস্থা থেকে আপনাকে প্রশ্ন করবে, সংস্থা থেকে প্রশ্ন আসবে। যেখানেই যান, যেখানেই যান, যেখানেই যান, যেখানেই আপনি যান, যেখানে যান, সংস্থা আপনি প্রশ্ন পাবেন। দেখেন, জাতিসংঘ, জাতিসংঘের মহাসচিব 5 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। কত বছর? 5 বছরের জন্য জাতিসংঘের মহাসচিব নিয়োগপ্রাপ্ত হন। তাহলে এখন প্রশ্ন হলো, কার সুপারিশে নির্বাচিত হন? জাতিসংঘের মহাসচিবকে সুপারিশ করেন কে? নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ বলে যে এই ব্যক্তিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। তিনি যখন নিরাপত্তা পরিষদ থেকে সুপারিশ প্রাপ্ত হন, তখন সাধারণ পরিষদ তাকে নির্বাচন করে দেয়, তাকে নিয়োগ দিয়ে দেয়। যেমন ধরেন, বাংলাদেশ কর্ম কমিশন আমাকে বলল যে তিনি এততম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত, বলে দিল, এবার আমাকে ওই প্রতিষ্ঠান নিয়োগ দিবে। বুঝতে পারলেন? আচ্ছা, 25 নম্বর প্রশ্ন ডান। আচ্ছা, এরপরে আমরা 18 নম্বর মডেল টেস্টে যাব। ভার্জিন অফ দ্য রক্স, ভার্জিন অফ দ্য রক্স এটা হলো চিত্রশিল্পীর টপিকের প্রশ্ন। আন্তর্জাতিক বিভিন্ন চিত্রকর্ম চিত্রশিল্পীদের থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, স্কিপ করার কোনো সুযোগ নাই, পড়তে হবে। ভার্জিন অফ দ্য রক্স, এই ভার্জিন অফ দ্য রক্স চিত্রশিল্পীর নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। আপনারা মোনালিসা চিত্রকর্ম দেখেছেন, সেটাও লিওনার্দো দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি। জয়ন্তিকা পাহাড় কোথায় আছে? জয়ন্তিকা বা জৈন্তা পাহাড় এটা আছে সিলেটে, সিলেট অঞ্চলের পাহাড়, টারশিয়ারি যুগের একটা পাহাড়। 3 নম্বর প্রশ্ন, আমতারা কি? দেখেন, আনাতোলিয়া হলো তুরস্কের একটা সংস্থা, আর আমতারা হলো তুরস্কের, এটা ইন্দোনেশিয়ার একটা বার্তা সংস্থা। আমতারা ইন্দোনেশিয়ার একটা বার্তা সংস্থার নাম হচ্ছে আমতারা। আর আনাতোলিয়া, আনাতোলিয়া, আনাতোলিয়া হচ্ছে তুরস্কের একটি সংস্থা, মানে শহরের নাম, শহরের নাম। বুঝতে পেরেছেন? ওকে, চলেন পরের প্রশ্নতে চলে যাব। আচ্ছা, বড়বুদুর কি? বড়বুদুর কি? দেখি কে অ্যান্সার করতে পারে। বড়বুদুর, বড়বুদুর কি? মন্দির, আগ্নেয়গিরি, মাজার, নগর। এটা সনাতন ধর্মাবলম্বীর কেউ আছেন আজকের ক্লাসে? নাম শুনেছেন কিনা আপনারা জানি না আমি। বড়বুদুর, বড়বুদুর হচ্ছে একটা মন্দিরের নাম, মন্দির, বড়বুদুর। আচ্ছা, প্লাইস্টোসিন চত্বর কোথায় আছে? তাহলে প্লাইস্টোসিন চত্বর সুন্দরবন, বান্দরবন, মধুপুর, মধুপুরে আছে, মধুপুরের গাজীপুরের ভাওয়ালের গড়। যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচক মন্ডলীর ভোটের সংখ্যা সবচেয়ে বেশি? ওই যে ইলেকট্রাল কলেজ ভোটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কি হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ ভোট আছে ক্যালিফোর্নিয়াতে। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? আবার প্রণালীর কথাবার্তা। তাহলে দেখেন, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে যে প্রণালী আছে তার নাম কি? তার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। একটু আগে আমরা পড়ে আসছি জিব্রাল্টার প্রণালী। কোন মহাকাব্যটি কিউনিফর্ম লিপিতে রচিত? আমরা ব্যাখ্যাতে এটা আলোচনা করেছি। কিউনিফর্ম লিপিতে রচিত হচ্ছে গিলগামেশের মহাকাব্য। রামায়ণ লিখেছেন বাল্মীকি, মহাশ্মশান লিখেছেন কায়কোবাদ, ওদিকে শাহনামা লিখেছিলেন ফেরদৌসি। নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন কত সালে?
ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে। ফরাসি বিপ্লবটা টিকেছিল 10 বছর, যেটাকে আমরা বলছি একটা এলিট রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন বা বুর্জুয়া শ্রেণীদের বিপ্লব। তো এই বিপ্লবটা দীর্ঘ 10 বছর চলে, ফ্রান্সের লুই রাজাদের বিরুদ্ধে এই বিপ্লবটা চলে। তো পরবর্তীতে 1799 সালে এই ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট গ্রহণ করেছিলেন। এবং এই নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আই এম দ্য রেভলিউশন, আমি বিপ্লব। তিনি বলেছিলেন, অসম্ভব শব্দটি কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায়। দেখেন, এই নেপোলিয়ন বোনাপার্ট পরবর্তীতে 1821 সালে তিনি মারা যান। তিনি যেই ভূমধ্য সাগরের যে দ্বীপ সেখানে নির্বাসিত ছিলেন, আটলান্টিকে নির্বাসিত ছিলেন, তাকে দুবার নির্বাসনে পাঠানো হয়। 1821 সালে তিনি লংউড হাউস নামক একটা জায়গা, অর্থাৎ সেন্ট হেলেনা দ্বীপের লংউড হাউস নামক একটা জায়গায়, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। চলেন তারপরের আলোচনায় আসি। তারপরে আলোচনায় হচ্ছে জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়। P5 5টা পার সমৃদ্ধ দেশ নাকি? আচ্ছা, খেয়াল করেন P5 মানে কি, নিরাপত্তা পরিষদের যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, ওইতে যারা ভেটো পাওয়ারের দেশ, তারা চীন, আমেরিকা, যুক্তরাজ্য, রাশিয়া, চায়না, যে দেশগুলো আছে, P5 তারা। জাতীয় জাদুঘরের পূর্ব নাম কি? জাতীয় জাদুঘরের পূর্ব নাম হচ্ছে ঢাকা জাদুঘর। ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? এটা পড়তে গেলে আপনাকে ইতিহাস ভালো করে জানতে হবে, প্রাচীন ইতিহাস জানতে হবে। খেয়াল করেন, আমরা জানি যে 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় হয়েছে। আমরা বেসিক ক্লাস করাবো, আপনাদের প্রাচীন ইতিহাসের বেসিক ক্লাস আমি নিব, একদম ক্লিয়ার হয়ে যাবে। যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদেরকে বলি, বিসিএস যারা পরীক্ষা দিবেন, নিবন্ধন যারা দিবেন, তাদের প্রাচীন ইতিহাস পড়তেই হবে, একদম কনফার্ম এখান থেকে প্রশ্ন আসবে। সিনিয়র স্টাফ নার্স যারা পরীক্ষা দিবেন, মিডওয়াইফ পরীক্ষা দিবেন, তাদেরকে প্রাচীন জনপদ পড়তেই হবে, প্রশ্ন আসবে। নদ নদী পড়তেই হবে, সুযোগ নাই, স্কিপ করার সুযোগ নাই। ওকে, আমরা অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্ট বইটা সলভ করছি। আপনারা বইটা সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ। এই বইয়ের আমরা আজকে 17 নম্বর মডেল টেস্ট করাচ্ছি, আর আজকে আমাদের খুব সম্ভবত 7 নম্বর ক্লাস। 7টা ক্লাসই ফেসবুকে আছে, আমি আজকের ক্লাস শেষে আবার সাজিয়ে দিব। লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, আপনার নিকটস্থ লাইব্রেরিতে আপনি খুঁজে পাবেন, খোঁজ নেন। না পেলে বাংলা বাজারে পাবেন, না পেলে ঢাকাতে পাবেন, নীলক্ষেতে পাবেন। এরপরে যদি কোথাও না পান, তাহলে আপনাদের কাছে অনলাইন আছে, রকমারি.com পাবেন। এরপরেও যদি কেউ মনে করেন যে স্যার আপনার কাছ থেকে আপনার অটোগ্রাফ সহ একটা বই নিতে চাই, অনেকে আমাকে বলেন যে স্যার আপনার অটোগ্রাফ দিবেন। আসলে আমি অটোগ্রাফ দেওয়ার মতো কোনো ব্যক্তি না, যদিও না, তারপরেও যারা আমার কাছ থেকে নিতে চান তাদেরকে বলবো, সেখানে আমি হয়তো আপনাদের জন্য কোনো একটা বাণী বা কিছু একটা লিখে দিব আমার পছন্দ মতো। আপনারা জাস্ট সিম্পল 01793635815 এটা বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে 120 টাকা আপনি সেন্ড মানি করবেন, করে আমাকে জানাবেন। বইয়ের দাম 70 টাকা, আর কুরিয়ার চার্জ মিলে সবকিছু মিলে 120 টাকা লাগবে। আমি আপনাকে পাঠিয়ে দিব, এই নাম্বারে পাঠিয়ে আপনি আমার পেজে একটা মেসেজ দিন, অর্ণব স্যার পেজে একটা মেসেজ দিন, তাহলে আমি আপনাকে বই পৌঁছায় দিব ইনশাআল্লাহ, যারা আমার কাছ থেকে নিতে চান। এছাড়া রকমারি আছে, অনেক প্ল্যাটফর্মে আছে, সেখানেও আপনি পাবেন। ওকে, চলেন আমরা যেটা আলোচনা করছিলাম সেটা কি, ভারতবর্ষে মুসলিম শাসন। তাহলে 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন কে? মোহাম্মদ বিন কাসিম। তিনি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের একটা সূত্রপাত ঘটিয়ে দিয়েছিলেন। মুসলিম শাসনের কি করেছেন? সূত্রপাত ঘটান মোহাম্মদ বিন কাসিম, কিন্তু তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। সিন্ধু বিজয়ের 300 বছর পরে 1000 থেকে 1027 সাল পর্যন্ত মোট ভারতবর্ষে 17 বার আক্রমণ চালিয়েছিলেন সুলতান মাহমুদ, গজনীর সুলতান মাহমুদ। তিনিও মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পারেননি, তিনি শুধু ধন সম্পদ লুটপাট করেছিলেন। আর এই সুলতান মাহমুদের সভাকবি ছিলেন
ফেরদৌসি, যিনি কিনা রচনা করেছিলেন শাহনামা, ফেরদৌসি কর্তৃক রচিত হয়েছিল যেটা। মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি ভারতের রাজপুত্র পৃথ্বীরাজ চৌহানের সাথে যুদ্ধ করেছিলেন তরাইনের প্রথম যুদ্ধ 1191 সালে। 1192 এসে তিনি আরেকবার যুদ্ধ করলেন পৃথ্বীরাজ চৌহানের সাথে। প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘুরি, দ্বিতীয় যুদ্ধে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি জয়লাভ করেন, পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। তো পৃথ্বীরাজ চৌহান যখন পরাজিত হলেন তখন তিনি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। তাহলে উপমহাদেশে মুসলিম শাসন বা ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। কত সালে? 1192 সালে। আর স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন এই মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেক। আচ্ছা চল, ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদী। তাহলে দেখেন, ব্রহ্মপুত্র নদীটা আমাদের যে কুড়িগ্রাম জেলা আছে এই কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, প্রবেশ পথ কুড়িগ্রাম। ওকে, টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর রয়েছে সুনামগঞ্জ। সোনাম মসজিদ বাংলাদেশের একমাত্র জেলা যেটি গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল, সেই জেলাটার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ, আর এই জেলাটাই রয়েছে আমাদের সোনা মসজিদ। NLFT কি? NLFT কি বলছে? NLFT কি? দেখেন, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, LTTE, এটা কি? লিবারেশন লিবারেশন LTTE, LTTE, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম, এটা হচ্ছে তামিল ইলম আর একটা আসামের গেরিলা গোষ্ঠী। আর ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা হচ্ছে NLFT। মাথায় রাখেন, সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়েছে? সামন্তবাদ প্রথম সূত্র হয়েছিল ইতালিতে, ইতালি সামন্তবাদ প্রথা। আচ্ছা, আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? বলেন, আকাবা পারেন? সহজ কথা, জর্ডানের একটা সমুদ্র বন্দরের নাম হচ্ছে আকাবা। জর্ডান মধ্যপ্রাচ্যের একটা দেশ। জর্ডান, জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান, মুদ্রা হচ্ছে রিয়েল। জর্ডান, আম্মান, রিয়েল। আমরা ওই যে মৃত সাগরের কথা বলি না, ডেড সি বা মৃত সাগর, এটা কোথায় আছে? এই জর্ডানে আছে। এই ডেড সি বা মৃত সাগর, এইটা নিয়ে কিন্তু বিরোধ আছে জর্ডানের সাথে ইসরায়েলের। ইসরায়েল এবং জর্ডানের মধ্যে বিরোধপূর্ণ যে স্থানটা আছে, সেই স্থানটার নামই হচ্ছে ডেড সি বা মৃত সাগর, যেটা আছে জর্ডানে। ডেড সির কথা যদি বলতে হয়, ওই ডেড সির পানি লবণাক্ততা অনেক বেশি, যে কারণে মানুষ ওখানে ভেসে থাকে। এটা একটা। আর একটা কথা হচ্ছে, আমাদের ইসলামের একটা ঘটনা আছে যে লুত আলাইহিস সালামের সময়টাতে এই অঞ্চলটাকে আল্লাহ তাআলা গজব নাজিল করেছিলেন। কেন? অর্থাৎ ওই অঞ্চলটাকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে আবার ভূপাতিত করেন, অর্থাৎ উল্টে নেন ওই জায়গাটা, যার কারণে ওটা এখনো ওই অবস্থায় আছে। তো ওই যে লুত আলাইহিস সালামের সময়টাতে মানুষরা খুব পাপ কাজে লিপ্ত হয়েছিল। আমরা সাম্প্রতিক সময়ে আমাদের বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন মানুষদের মধ্যে এই বিকৃত যৌনাচারটা দেখতে পাই, হয়তো জানেন আপনারা। যাই হোক, ওই যে সমকামিতার যে বিষয়টা ছিল, সেই সমকামিতার বিষয়টা সেই লুত আলাইহিস সালামের সময়টাতেই আসছে এই পাপ। তো তখন বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন দূত পাঠিয়ে তাদেরকে এটা থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু দেখা গেল যে ওই জাতি সেখান থেকে বিরত থাকেনি। পরবর্তীতে আল্লাহ এই গজব নাজিল করেছিলেন ওই অঞ্চলটা। আচ্ছা, দুইটা ঘটনায় বলে দিলাম। দেখেন, জুম চাষের বিকল্প পদ্ধতি কি? জুম চাষ, দেখেন, পাহাড়ি অঞ্চলে যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা বসবাস করে তারা এক ধরনের চাষাবাদ করে, তাদের চাষাবাদ পদ্ধতি। অর্থাৎ পাহাড়ের যে ঢালু জায়গা আছে, সেই ঢালু জায়গাগুলো কেটে তারা চাষ করে। এটাকে আমরা বলছি জুম চাষাবাদ পদ্ধতি। আর এই জুম চাষের একটা বিকল্প পদ্ধতি আছে, যার নাম হলো সল্ট চাষাবাদ পদ্ধতি। আপনারা পাহাড়ি অঞ্চলের বেল, পাহাড়ি অঞ্চলের আনারস, পাহাড়ি অঞ্চলের বেল, আনারস, তারপর হচ্ছে কলা খেয়েছেন কারা কারা? আমার আমার খুবই পছন্দ পাহাড়ি বেল, আনারস, কলা। মানে স্বাদ অনেক অমৃত লাগে, স্বাদ অনেক অমৃত লাগে। পাহাড়ি অঞ্চলের যে
আনারসগুলো খুবই মজা। আমি যখন রাঙ্গামাটি গিয়েছিলাম, বান্দরবানে গিয়েছিলাম, খেয়েছি। সাজেকে যখন যাই তখনও খেয়েছি, কাপ্তাই যখন গেলাম তখন খেয়েছি। অসাধারণ। যে দুটি দেশের মধ্যে আফিম যুদ্ধ হয়েছিল, 1842 সালে আফিম যুদ্ধ হয় দুইটা দেশের মধ্যে। সে দুইটা দেশের নাম কি? চীন এবং যুক্তরাজ্য। চীন রাশিয়া, চীন ফ্রান্স। আফিম যুদ্ধ নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। আফিম যুদ্ধ স্কিপ করার সুযোগ নাই, পড়তে হবে এই জিনিসগুলো। আমি বেসিক ক্লাস যখন নেব ইনশাল্লাহ পড়াবো। চীন এবং যুক্তরাজ্যের মধ্যে আফিম যুদ্ধ হয়েছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লব যে হয়েছিল, সেই শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের ধ্বংস হয়? ওই যে আমাদের কুটির শিল্প, এই কুটির শিল্পের ধ্বংস হয় শিল্প বিপ্লবের ফলে। গাদ্দাফি, দেখেন লিবিয়াতে গাদ্দাফি শাসন করেছে 42 বছর। লিবিয়াতে গাদ্দাফি শাসন করেছে কত বছর? 42 বছর। 42 বছর, বুঝতে পারেন? তো সেই গাদ্দাফিকে পরবর্তীতে আমেরিকার মদদেই কিন্তু হত্যা করা হয়েছিল। আমরা জানি গাদ্দাফিকে সিরত শহর নামক একটা শহরে হত্যা করা হয়েছিল। তো সেই গাদ্দাফি আন্দোলনের সাথে জড়িত যে শহর, যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের যে ত্রিপলি আছে, লিবিয়ার রাজধানী ট্রিপলির এখানে একটা স্কোয়ার আছে, তার নাম হচ্ছে গ্রিন স্কোয়ার। তাহলে এই গ্রিন স্কোয়ার আছে লিবিয়ার রাজধানী ত্রিপলি, এই ত্রিপলিতে। ত্রিপলি। রেড স্কোয়ার আছে মস্কো, রাশিয়াতে। তাহারির স্কোয়ার আছে কায়রো, মিশর। আর আমাদের প্রজন্ম চত্বর আছে কোথায়? শাহবাগ। সাহিত্যের নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলাকে, সাহিত্যে নোবেল পেয়েছে প্রথম মেরি কুরি। তো পদার্থ রসায়নে পেয়েছে 2বার নোবেল বিজয়ী নারী হচ্ছে বিজ্ঞানী, হচ্ছে মাদাম মেরি কুরি। সেলমা লেগারলফের নাম শুনেছেন কিনা? সেলমা লেগারলফ। সেলমা লেগারলফ হচ্ছে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছে। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটা? শেষ চিত্রকর্ম? দেখেন, সংগ্রাম তিনি এঁকেছেন। মুখ চতুরস্র আঁকেননি, এটা আঁকেননি। মুখ না, 2 মুখ, এটা তিনি এঁকেছিলেন ঢাকার পিজি হাসপাতালে যখন তিনি ভর্তি ছিলেন, তখন এই চিত্রকর্মটা তিনি এঁকেছিলেন ঢাকার পিজি হাসপাতাল। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে? আমরা একটু আগেই পড়ছিলাম, সুন্দরবন বাংলাদেশের 5টি জেলাতে আছে: বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। এটা মনে রাখার একটি টেকনিক আছে, বাঘ সাঁতারে খুব পটু। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, এই অঞ্চল। মডেল টেস্ট 18 ডান। মডেল টেস্ট 18 যদি ডান হয়ে থাকে, তাহলে তোমরা যারা আমাদের আজকের এই ক্লাস করছো, যারা এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী 22 মে। আমাদের প্রথম ব্যাচের ক্লাস শুরু 22 মে। 20 তারিখ হচ্ছে আমাদের ভর্তির লাস্ট ডেট। 20 তারিখ ভর্তির লাস্ট ডেট। 20 তারিখ ভর্তির। তো 20 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব, এরপরে আর হয়তো সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি নিব না, প্রথম ব্যাচে। আর এই প্রথম ব্যাচে ভর্তি হলেই তুমি কিন্তু আমাদের বাংলা, তারপর ইংলিশ এবং জিকে এক সেট বই পাবা। আমাদের স্পেশাল যে ডেডিকেটেড বই আছে সেগুলো পাবা, কোনো শিট পিট না, বই পাবা। আর এই ব্যাচে আমরা বাংলা, ইংলিশ, জিকে, তারপরে হলো ম্যাথ ক্লাস এবং আইকিউ ক্লাস নেব। ম্যাথ আইকিউ ক্লাস নেব সেকেন্ড টাইম ব্যাচে। তো তোমরা যারা সেকেন্ড টাইম আমাদের সাথে, যারা ফার্স্ট টাইম পড়েছিল আমাদের কাছে, আমার বিশ্বাস তোমরা সেকেন্ড টাইম আমাদের সাথে যুক্ত হবা ইনশাআল্লাহ। যারা অর্ণবস জিকে পড়ছো, যারা মিহির জিকে চেনো, জানো, আমি জানো মিহির জিকে সিরিজে লিখবো, তোমাদেরকে বলবো যে সেকেন্ড টাইম আমরা আমাদের ব্যাচে প্রায় 12 মাস পড়াবো। প্রায় 12 মাস বলতে গেলে 1 বছর। তো এই 12 মাসের ফি মাত্র 3500 টাকা। মাত্র 3500 টাকা হলো ফি সেকেন্ড টাইম ব্যাচের। তো বই সহ 3500, বই ছাড়া হলো 3000। আমরা শুরু করছি 22 মে থেকে। এই 22 মে থেকে চলবে এটা একদম 2027 সাল পর্যন্ত। তোমার অ্যাডমিশন টেস্টের পরীক্ষার শেষ পরীক্ষা পর্যন্ত চলবে। এবং আমি প্রচুর পরিশ্রমী একটা মানুষ, আমি চেষ্টা করব তোমাকে সাধারণ জ্ঞানটা চমৎকার করে পড়ানোর জন্য। একই সাথে এই ব্যাচে বাংলার ক্লাস নেবেন রাশেদ স্যার, তিনি বাংলার পুরো দায়িত্বে থাকবেন। ইংরেজির ক্লাস নেবেন আমির স্যার, পুরো দায়িত্বে থাকবেন।
এবং ম্যাথের এবং আইকিউর ডেডিকেটেড ক্লাস থাকবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচে তোমরা মিহির স্যারের কিছু ক্লাস পাবা। বুঝতে পেরেছো? কাজে মানে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি সবগুলোই একটা স্ট্রং প্যানেল। এটা দীর্ঘদিন ধরে আমরা পড়াচ্ছি শিক্ষার্থীদের জন্য। তো তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, জাস্ট আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও, অর্ণব স্যার পেজে মেসেজ দাও, তাহলেই হবে। আর আমাদের যারা জবের শিক্ষার্থী আছেন, জবের আমাদের চলমান যে ব্যাচ গুলো আছে, একটা হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে এএসআই, হেলথ অ্যাসিস্ট্যান্ট এএসআই, তারপরে হচ্ছে 19তম এনটিআরসি এর ব্যাচ, এসটিআরসি এর ব্যাচ। এছাড়া 10ম থেকে 20 গ্রেডের যত চাকরি আছে সবগুলোর ব্যাচে আমাদের রানিং ব্যাচ আছে, অর্থাৎ ফুল কোর্স, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ সহ ফুল কোর্স। তো জবের ব্যাচের এই যে কোনো জবের ব্যাচের কোর্স ফি হচ্ছে 1000 টাকা। আপনি যদি হেলথে কোর্স ভর্তি হন, বাকি 3টা ফ্রি পাবেন। এনটিআরসি তে ভর্তি হলে বাকি 3টা ফ্রি পাবেন। যে কোনো একটাতে ভর্তি হলে বাকি 3টা কোর্স আপনি ফ্রিতেই পাবেন। কাজে টেনশনের কিছু নাই। আর এছাড়াও যারা সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা দিবেন, তারা আমাদের মুস্তাফিজ নার্সিং কেয়ার যে পেজ আছে, সেই মুস্তাফিজ নার্সিং কেয়ার পেজে আপনারা ক্লাস করেন। আমাদের ওই ব্যাচ ফিল আপ, ওখানে আর ভর্তি চলছে না, হয়তো নেক্সট ব্যাচে ভর্তি চলবে, সিনিয়র স্টাফ নার্স অথবা মিডওয়াইফ। এই মোটামুটি আমাদের কথাবার্তা, আলোচনা ব্যাচের নিয়ে কথাবার্তা। যারা আগ্রহী তারা দ্রুত ভর্তি হয়ে যান আমাদের ব্যাচে। চলেন আমরা পরের মডেল টেস্টটার দিকে তাকাই। 19 নম্বর মডেল টেস্ট 19। বিদ্যুতের জন্য ক্লাস করতে পারেনি। আচ্ছা, মডেল টেস্ট 19 আজকে আর সলভ করাবো না। আপনারা সবাই বই সংগ্রহ করে ফেলেন আগামী কালকের মধ্যে, শুক্রবার কালকে, আগামী কালকের মধ্যে। কালকে যদি কোনো সরকারি চাকরি পরীক্ষা থাকে, ইনশাল্লাহ বই থেকে দাগায় দেখাবো। আর আগামী দিন ইনশাল্লাহ ঠিক একই সময়টাতে রাত 10টা 30 মিনিটে যে পেজ থেকে ক্লাসটি দেখছেন সেই পেজেই ইনশাল্লাহ চোখ রাখবেন, এবং ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।